সংসারের ছন্দময় শব্দের তালে দিন ভর চলে ঘাম ছড়ানো এমন শ্রম। সচ্ছলতা অধরা হলেও এক চিলতে হাসিতেই যেন ভাসে সুখের রং। করে আমরা কাজ করি করে বাসায় যাই, পরে নাই নাতে নাই ধরে এগুলোই হলো আঙ্গর সুখ আনন্দ। সারাদিন পরিশ্রম করে রাখছি, বাসায় যাবো একসঙ্গে ভাত না খাইলেও মনে করে ওটা শান্তি। সুখের অসুখ বলেও একটি কথা আছে, যারা ধন সম্পদ আর বিত্ত বৈভবকেই বিবেচনা করে সুখ, তবে এর মাঝেও আছে ব্যতিক্রম। আমি অফিস থেকে বাসা পর্যন্ত যাওয়ার বাইরে যে পরিস্থিতি, সেটা নিয়ে আমি একটু ভীতি বা আমার মধ্যে একটা কষ্ট কাজ করে। এটা ছাড়া যদি আমি একদম নিতান্তই নিজস্ব কথা বলি তাহলে আমি খুশি। অসীম আকাশ আর মুক্ত বাতাসে কেউ করে সুখের সন্ধান, আবার খোলা জায়গায় গলা ছেড়ে গান গাওয়ার স্বাধীনতায় সুখ পায় কেউ। খোলা জায়গা আছে, গলা ছেড়ে গান করতে পারি, ভালো লাগে। মানুষ নেচারের কাছে গেলে শান্তি পায়, এবং কাঠবিড়ালি আছে, কুকুর আছে, বিড়াল আছে, এদের কাছে তো আসলে কোনো স্বার্থ নাই, তাই অনেক সুখ পাওয়া যায়। সবাই তো সুখী হতে চায়। যাদের স্বামী স্ত্রী সন্তান সংসার বা সমাজ বলতে কিছুই নেই, তাদের কাছে সুখের অনুভব কেমন? যখন আমি বাবা মা ফ্যামিলি ছেড়ে যখন হিজরাতের মধ্যে আসি, তখন আমার এই জীবনে আসলে সুখী। এখানে আমাকে দুঃখ দেওয়ার মতো কেউ নেই, ওই দুঃখটাকেও আমি সুখ হিসেবেই মেনে নিয়েছি। প্রাণীপ্রেমী অন্তরা রায় আর তার বন্ধু শুভ শর্মা ৮ বছর ধরে রাস্তাঘাটের অসুস্থ প্রাণীদের সেবা করে সুখ পান তারা। যে আমি ওকে সাহায্য করার মাধ্যমে আমার হ্যাপিনেসটা আমি পেতে পারি বা আমার জীবনে একটা মানে খুঁজে পেতে পারি। ঝিনাইদহের আলী হামজা ৪০ বছর ধরে বাঁশি বিক্রি করে চালান সংসার। বাঁশির সুরেই তার অন্তরে বাজে সুখ। এর মাঝে সুখ করে নিয়েছি, মন যাতে ফ্রেশ করার জন্য বাসিতে আছি। লাগামহীন নিত্যপণ্যের দাম, মূল্যস্ফীতির চাপে চিরে চ্যাপ্টা মানুষ যেন হারিয়ে ফেলেছে সুখ শান্তি। গরিব মানুষের কোনো সুখ নাই, গরিব মানুষ কখনো সুখে থাকতে পারে? এই ফুলের সাথে যেমন আছে ভালোবাসার সম্পর্ক, তেমনি ভালোবাসায় আছে সুখের স্পর্শ। যে সময়টা এখন প্রতিবাহিত হচ্ছে, আসলে এই সময়টা সুখে থাকা খুবই কষ্টের, তাও চেষ্টা করছি সুখে থাকার জন্য। সুখ জিনিসটা এক একজনের কাছে আসলে এক এক রকম। কেউ বলছেন যারা অল্পতে সন্তুষ্ট তারা বেশ সুখী, আবার বলছেন যারা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেন তারাও নাকি অনেক সুখী হয়। কিন্তু সুখের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম হলেও এটা চিরন্তন সত্য যে সবাই কিন্তু সুখী হতে চায়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। নিম্ন আয়ের মানুষের ঈদ কেনাকাটায় স্বস্তির জায়গা ফুটপাতের দোকানগুলো। কাঠের চৌকিতে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, বাচ্চাদের জামাসহ নানা ধরনের জিনিসের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। রাজধানীর গুলিস্তান, ফার্মগেট, কলাবাগান, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ও গ্রিন রোডের ফুটপাতে বিক্রেতাদের হাকডাক ও ক্রেতা বিক্রেতার দরদামে চলছে ঈদের কেনাকাটা। পছন্দের পোশাক কিনতে পেরে উচ্ছ্বসিত সবাই। মধ্যবিত্তদের জন্য ফুটপাতে মার্কেট করা অনেক সাশ্রয়ী হয়। গরিবের আবার ঈদের শপিং হয়, নর্মালে যা বাজেট তাদের তো হয় না। এখানে দামটা রিজনেবল প্রায়, অনেক শপিং মল থেকে অনেক হালকা দামে পাওয়া যায়। ফুটপাতে একটা জিনিস 200-300 টাকা করে কম পাই, তো এটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই বড় একটা জিনিস। দোকান এবং ফুটপাতে প্রাইস সিমিলার প্রোডাক্টই পাওয়া যায়, কিন্তু দোকান থেকে ফুটপাতে রিজনেবল প্রাইসে পাওয়া যাওয়ার জন্য আমি এখান থেকে মূলত ক্রয় করা। তবে গত বছরের তুলনায় এবার বেচাকেনা তুলনামূলক কম বলছেন বিক্রেতারা। আমাদের দোকান ভরা মাল আছে, মনে করেন কাস্টমার নাই। 500, 600, 700, সর্বনিম্ন 300 টাকা দামের কেনা আছে। গত বছরে এরকম প্রথম বেচা বিক্রি হওয়া ভালো হয়েছে, আশা তো রাখি ভালো ইনশাআল্লাহ আল্লাহর কাছে, বাকিটা বলতে পারেন। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ইফতারে অনেকেরই পছন্দ মুখরোচক খাবার, তাই স্বাদের বৈচিত্র্য আনতে খুলনায় অভিজাত রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্থানে ইফতারের আয়োজন নিয়ে বসেছেন বিক্রেতারা। এবার খুলনার ইফতার বাজারে হালিমের কদর সবার উপরে। বিশেষ করে খুলনা সাউথ সেন্ট্রাল রোডের নানা হালিম কিনতে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন। আমি 92 থেকে শুরু করেছি ব্যবসা, তখনও সলিড গোশত দিয়ে বানাতাম, এখনও সলিড গোশত দিই। তেল, ঘিও ভালো, মশলা সব নিজে তৈরি করি। হালিমের প্রয়োজনেই বেশি ভিড় হয় এখানে। পছন্দের খাবার কিনতে পরিবারের সদস্যদের নিয়ে আসেন অনেকে। অ্যারাবিক খাবার খুঁজছিলাম, অ্যারাবিক খাবারগুলো ইফতারে আসলে খুবই ভালো হয়। এক্সট্রা যে ছোট ভাগ্নি আছে তার জন্য ওই চিকেন শর্মা নিতে আসছি। নতুন ধরনের খাবারের স্বাদ পেতে বাইরের দোকান থেকে কিনছেন বাহারি ইফতারি। এবছর আপনার পাটিসাপটা পিঠা আছে,
ফিন্নি আছে, মাঠা আছে, চিকেন ফ্রাই, চিকেন শাসলিক, কোয়েল পাখির ডিমের চপ। প্রতি বছরের নেই এবারও হয়েছে রোস্টেড মাটন লেগ, খুবই মজাদার হয় এটা, আর আমাদের খুব ভালো একটা প্রোডাক্ট, এটা ভালো সেলও হয় এটা। খুলনায় ভিন্ন স্বাদের বাহারি ইফতারি পসরার সঙ্গে আছে দেশি বিদেশি ফলের সমাহার। ডিবিসি নিউজ ডেস্ক। বোয়ালখালীতে চট্টগ্রাম ওয়াসার ভান্ডাল জুড়ি পানি শোধনাগার। বাংলাদেশ সরকার ও কোরিয়ান এক্সিম ব্যাংক যৌথভাবে প্রায় ২,০০০ কোটি টাকা বিনিয়োগে প্রকল্পটি নির্মাণ করে। লক্ষ্য ছিল এখান থেকে পানি সরবরাহ করা হবে দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, কর্ণফুলী ও আনোয়ারার বিভিন্ন আবাসিক এলাকা, সরকারি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, চীনা ও কোরিয়ান ইপিজেড সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায়। তবে প্রকল্পটি চালুর পর প্রত্যাশা অনুযায়ী সাড়া পাচ্ছে না সংস্থাটি। এ পর্যন্ত ২ উপজেলায় ১৫০০-র মতো আবাসিক সংযোগ দেয়া গেলেও শূন্যের কোঠায় বাণিজ্যিক সংযোগ। তাই এখন হন্য হয়ে গ্রাহক খুঁজছে ওয়াসা। কর্ণফুলী ও আনোয়ারার বিভিন্ন শিল্প কারখানায় অভিযান চালিয়ে নলকূপ থেকে পানি উত্তোলন বন্ধের কঠোর বার্তা দিচ্ছে সংস্থাটি। গ্রাহক পর্যায়ে যেহেতু 4টা উপজেলাতে স্যালাইনিটি প্রবণতা আছে, ফলে গ্রাহকের সারা আমরা যেটা পেয়েছি, ঠিক আছে, আমরা গ্রাহক ক্রমান্বয়ে আমরা হয়তো 2-3 বছরের মধ্যে আমাদের টার্গেট আমরা অ্যাচিভ করতে পারবো। প্রকল্পের আওতায় নির্ধারিত উপজেলাগুলোতে ভূগর্ভস্থ পানি ব্যবহার বন্ধে নেওয়া হতে পারে কঠোর নীতিগত সিদ্ধান্ত। এক প্রকারের চ্যালেঞ্জ, কারণ যে কোনো মানুষ যখন অ্যাক্সেসিবিলিটি একটা পায় যে আমি তো ডিপ টিউবওয়েল করেই পানিটা পেয়ে যাচ্ছি, আমি কেন আবার কিনে পানিটা খাবো, এটা তার মধ্যে একটা হয়তো মানসিকতার বিষয়। সে যে ডিপ থেকে নিতেছে ওইটার মধ্যেও কিন্তু অনেক রকমের কেমিক্যাল অ্যানোমালিস থাকতে পারে, কিন্তু সেটা সে হয়তো জানে না। তাহলে এই ধরনের একটা পাবলিক অ্যাওয়ারনেস যখন সেন্টিমেন্ট গ্রো করবে, তখন আস্তে আস্তে তার মানসিকতা পরিবর্তন হবে এবং ডাইভার্সন হবে। ৬ কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার থেকে প্রাথমিকভাবে ৮০% বাণিজ্যিক এবং ২০% আবাসিক গ্রাহককে পানি সরবরাহ করার পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সিলেট ও পার্বত্য চট্টগ্রামের পর দেশের তৃতীয় বৃহত্তম চা অঞ্চল হিসেবে পরিচিত উত্তরের ৫ জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাট উৎপাদনের দিক থেকে এবারও টানা চতুর্থবারের মতো দ্বিতীয় অবস্থানে। কিন্তু সমতলে ২০২৩ সালের তুলনায় সদ্য শেষ হওয়া মৌসুমে কমেছে চা উৎপাদন। ২০২৪ সালে উৎপাদন হয় ১,৪৩,৯০,০০০ কেজি, যা আগের মৌসুমের চেয়ে ৩৫,৫৭,০০০ কেজি কম। আর প্রায় ২% কমে এবার জাতীয় উৎপাদনে যোগ হয়েছে ১৫.৪৭%। উৎপাদন কমার জন্য কাঁচাপাতার কম দাম, মূল্য কর্তন, কারখানায় দালালের দৌরাত্ম্য ও কালোবাজারে বিক্রি সহ বিভিন্ন কারণকে দুষছেন চাষিরা। এরপরও নতুন মৌসুম ঘিরে স্বপ্ন বুনছেন তারা। গত বছর আপনার খরা ছিল অনেক বেশি, আর এবার যদিও খরাটা কম, ওয়েদার ভালো আছে, কিন্তু লাল মাকড়ের আক্রমণটাও কম, পাতারও মান ভালো। চায়ের কালোবাজারি যদি বন্ধ হয়, এটা হয় আমরাও শুনি দেখি, কিন্তু যদি বন্ধ হয় সেক্ষেত্রে হয়তোবা আমাদের আরও ভালো হবে। সরকার আমাদের দিয়ে একটু দৃষ্টি রাখে যে আমাদেরকে যদি কিছু ভাড়া দেয় এবং পার্সেন্টেজ কাটতেছে, পার্সেন্টেজ যদি না কাটে, এটা আমাদের জন্য একটু লাভবান হবে। অতিরিক্ত খরা ও কাঁচা চা পাতার দাম না পেয়ে পরিচর্যায় আগ্রহ হারান চাষিরা। কেটে ফেলা হয়েছে কিছু বাগানের গাছ, যার প্রভাব পড়েছে উৎপাদনে। এছাড়া কর্তন সহ নানা কারণে পাওয়া যায়নি উৎপাদিত চায়ের সঠিক হিসাব। কারখানা পর্যায়ে উচ্চ হারে ডিডাকশন ছিল, কারখানাগুলোতে সরবরাহকারী কিংবা দালালদের দৌরাত্ম্য ছিল, স্লিপ বাণিজ্য ছিল, যার ফলে কৃষকেরা অনেকে অসন্তুষ্ট ছিল। অসন্তুষ্টির ফলে ওরা চা আবাদির আশানুরূপ পরিচর্যা করেনি। চাষিদের অভিযোগ থাকলেও জেলা প্রশাসন বলছে অধিকাংশ সমস্যার প্রায় সমাধান হয়েছে। কাঁচা পাতার নতুন মূল্য নির্ধারণের বিষয়টিও দেখা হবে। এই বছর চা পাতার দাম নতুনভাবে নির্ধারণ করে দেওয়ার জন্য আমি চা বোর্ডের যারা কর্মকর্তা আছেন পঞ্চগড়, তাদের সাথে আলাপ করেছি, তাদেরকে বাজার যাচাই করার জন্য বলেছি। চা পাতার মূল্য নির্ধারণের জন্য আমরা একটি সভায় মিলিত হব, সেখানে উভয় পক্ষের সাথে আলোচনা করে আমরা তো একটা সিদ্ধান্তে আসতে পারবো। এক বছরের ব্যবধানে প্রায় ১,০০০ একর কমে উত্তরাঞ্চলে ১১,৫২৬.৮৭ একর জমিতে চা চাষ হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। আর কিছুদিন পরই পবিত্র ঈদ উল ফিতর, তাই বাড়তি আয়ের আশায় গ্রামের অটোরিকশা চালকরাও চলে এসেছেন শহরে।
রাজশাহী মহানগরীতে 14,000 রিকশা ও অটোরিকশা চলাচলের অনুমতি আছে, তবে চলছে 50,000-এর বেশি, যার কারণে নতুন চালকদের বাড়তি আয়ের পথ খুলেনি, বেড়েছে কেবল যানজট ও দুর্ভোগ। এখন মনে করেন আমাদের বাইরে বহু গাড়ি ঢুকে গেছে শহরের ভিতরে, এই জন্য আমাদের শহরের মানুষরা ভাড়াগুলো পাচ্ছে না। আমরা আসি 2 পয়সা ইনকামের লাগে, ছেলের পেটের ভাতের জন্য আসি, 2 পয়সা ইনকাম করলে খাইতে পাচ্ছি, না পারলে পাচ্ছি না। অদক্ষ চালকের কারণে ঘটছে দুর্ঘটনাও। ঈদের আগে দুর্ভোগ কমাতে এসব যান নিয়ন্ত্রণের দাবি নগরবাসীর। কঠিন সমস্যা, পারাপারের সমস্যা, ছেলে মেয়েদের নিয়ে যাতায়াতের সমস্যা। গ্রাম থেকে যে অটোগুলো আসছে সেগুলো এই শহরের শেষ মাথার দিকেই তাদেরকে ঢুকতে দেওয়া ঠিক হবে না। ব্যাপার হচ্ছে সে ধান কাটতে কাটতে এসে অটোর স্টাইরিং ধরছে, সে চুল কাটতে কাটতে এসে এখানে অটোর স্টাইরিং ধরছে। অবৈধ এসব যান নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। সিটি কর্পোরেশন থেকে একটা লাইসেন্সের মধ্যে এগুলো চলছে, যদিও সংখ্যাটা বাস্তবের সাথে একটু বেশি মনে হচ্ছে। আমরা সেই বেশি সংখ্যক যে অটোগুলো আছে তাদেরকে এই লাইসেন্স যাদের না আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি, যাতে অবৈধ অটো আমাদের মূল শহর এলাকাতে না থাকে। মৌসুমী চালকদের শহরে আসতে নিরুৎসাহিত করার কথা জানান তারা। ডিবিসি নিউজ ডেস্ক। 1999 সালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী 380 একর পাহাড়ি বনভূমিকে কেন্দ্র করে গড়ে তোলা হয় মধুটিলা ইকো পার্ক। পর্যটকদের আকৃষ্ট করতে নির্মিত হয় ওয়াচ টাওয়ার, রেস্ট হাউস, শিশু পার্ক, মিনি চিড়িয়াখানা, কৃত্রিম লেক ও স্টার ব্রিজ। একসময় দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসতেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু দীর্ঘদিনের অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে আজ ধ্বংসের পথে ইকো পার্কটি। নষ্ট হয়ে গেছে অধিকাংশ অবকাঠামো, হারিয়ে গেছে মিনি চিড়িয়াখানার প্রাণীগুলো। এতে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকেরা। আমি 25 বছর আগে যেটা দেখেছি সেই একই অবস্থানে রয়ে গেছে। কিন্তু দেখার মতো এখানে পরিবেশগত দিক থেকে সেটা বাস্তব সেটা নাই। যে হাতিমাতি বানাইছিল এগুলো সব ভেঙে গেছে, এগুলো ঠিক করার কোনো মানুষ নাই। প্রতি বছর পার্কটির বিভিন্ন স্থাপনার ইজারা থেকে প্রায় কোটি টাকার রাজস্ব আসে, কিন্তু স্থানীয়দের অভিযোগ বন বিভাগের অসাধু কর্মকর্তাদের দুর্নীতি আর টেন্ডার বাণিজ্যের ফলে এই পর্যটন কেন্দ্রের উন্নয়ন হয় না। অনেকদিন যাবতই দুর্নীতি করে আসতেছেন, টেন্ডারবাজিতে সবচেয়ে বেশি দুর্নীতি সে করেন। আমার মনে হয় যে যারা দায়িত্বে আছে তারা একটা সর্বোচ্চ ব্যর্থতা পরিচয় দিয়েছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে লোকজন এসে এখানে নিরাপত্তাহীনতায় ভোগে। সম্প্রতি পার্কটির ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে বিভাগীয় বন কর্মকর্তা আনম আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছেন ভুক্তভোগী এক ব্যবসায়ী। আদালতে দায়ের হয়েছে মামলা। আমি এই পরিপ্রেক্ষিতে তাকে উকিল নোটিশ দেই। উকিল নোটিশে সে আংশিক সত্যতা স্বীকার করে। তার পরবর্তীতে আমি মামলা গ্রহণ করি মহামান্য আদালতে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বন কর্মকর্তা। এটা বানোয়াট কথা। এগুলো ওপেন টেন্ডার হয়ে পড়ে, ওটা টেন্ডার কমিটির 5 সদস্য থাকে, ওটার সামনে ওপেন করা হয়, ওপেন করে টেন্ডার অ্যাসেসমেন্ট করা হয়। সঠিক পরিকল্পনা আর সৎ প্রশাসনিক ব্যবস্থাপনা থাকলে মধুটিলা ইকো পার্ক হতে পারে দেশের অন্যতম পর্যটন আকর্ষণ। তাই দ্রুত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণ করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ফাগুন চৈত্র মাস এলেই লিচুর মুকুলে ছেয়ে যায় পাবনার ঈশ্বরদীর শত শত বাগান, ছড়িয়ে পড়ে ঘ্রাণ। অথচ এবছর চিত্র ভিন্ন, অধিকাংশ গাছ ভরা নতুন পাতায়। উপজেলার মানিকনগর, মীরকামারী, চরমীরকামারী, কাদিমপাড়া ও আওতাপাড়া গ্রাম ঘুরে দেখা গেছে এ চিত্র। এতে ফলন বিপর্যয়ের শঙ্কায় বাগান মালিক, চাষি ও ব্যবসায়ীদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। 1 বছর তাকায় রয়েছে, এখন ফাঁকা গাছ, এই গাছে কোনো মূল নাই। কৃষক সবাই টেনশনে আছে। লিচু যখন ভাঙা হয় এখানে অনেক মহিলারাই বাগানে কাজ করে, সেই সুযোগটা নাই। কারণটা হচ্ছে এবছরে অন্যান্য বছরের তুলনায় এবছরে কোনো মুকুলই নাই। যেভাবে আমরা লিচু চাষ করি, অন্যান্য বছরের চাইতে লিচুর ফসল এবার খুবই কম, তারপর লিচু নাই। এই পরিস্থিতির জন্য অসময়ের বৃষ্টিকে দুষছেন কৃষি কর্মকর্তারা। আশ্বাস দিয়েছেন ক্ষতি পুষিয়ে নিতে চাষিদের সহযোগিতার। এবছর বিক্ষিপ্তভাবে আমরা শুনতে পাচ্ছি লিচু ফসলের মুকুল তুলনামূলকভাবে অন্যান্য বছরের চেয়ে কম। আমাদের অবজারভেশন হলো যে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে একটা লেট বৃষ্টিপাতের কারণে নতুন পাতা গজায়, তখন গাছের মুকুল বিপর্যয় দেখা দিতে পারে। ঈশ্বরদীতে সাধারণত মুজাফফর, বোম্বাই ও চায়না 3 জাতের লিচু বেশি আবাদ হয়। এছাড়াও কদমি, কাঁঠালি, বেদানা, চায়না ওয়ান ও
চায়না 2 জাতের লিচুর বাগানও আছে কোথাও কোথাও। সব মিলিয়ে প্রতি বছর বিক্রি প্রায় 500 কোটি টাকা। ডিভিসি নিউজ ডেস্ক। গ্যালাপ ওয়ার্ল্ড পোলের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয় সুখী দেশের তালিকা, যেখানে এবারও শীর্ষস্থান দখল করেছে ফিনল্যান্ড। 2022 থেকে 2024 সালের মধ্যে মানুষের জীবন মূল্যায়নের গড় স্কোর বিশ্লেষণ করা হয়েছে। ফিনল্যান্ডের পরই রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নেদারল্যান্ডস। এছাড়া লাতিন আমেরিকার কোস্টারিকা 6 নম্বরে, মেক্সিকোর অবস্থান 10 নম্বরে। প্রথমবারের মতো দেশগুলো শীর্ষ 10-এ প্রবেশ করেছে। ফিনল্যান্ডের অনেক সম্পদ রয়েছে। জিডিপি সহ বেশ কিছু বিষয় সমবন্টন করে ব্যবহার করে দেশটি। সরকার প্রতি বছর এমন কিছু পদক্ষেপ নেয় যা ফিনল্যান্ডবাসীকে আর্থিক, মানসিক ও শারীরিকভাবে ভালো রাখে। রাষ্ট্রের জন্য কল্যাণকর সবকিছুতে বিশেষ নজর রাখে সরকার। তালিকায় থাকা 146 দেশের মধ্যে একেবারে শেষে রয়েছে আফগানিস্তান, সিয়েরা লিওন, লেবানন, মালাউই ও জিম্বাবুয়ে। বাংলাদেশের অবস্থান 134। বিশ্বের সুখী দেশের তালিকায় এশিয়ার দেশগুলো অনুপস্থিত। সামাজিক নিরাপত্তা, আস্থা ও সমর্থন এবং সংহতির অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ফিনল্যান্ড সহ অন্যান্য নর্ডিক দেশগুলোতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা সহজলভ্য, যা মানুষের সুখ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। সুখের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয় মাথাপিছু আয়, সামাজিক সহায়তা, স্বাস্থ্যকর দীর্ঘায়ু, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির প্রতি দৃষ্টিভঙ্গির মতো বিষয়গুলো। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।